আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হাদিকে নিয়ে মন্তব্য জন্য মমতা ব্যানার্জিকে এবার দাম গুনতে হবে। কারণ তার যে এই মন্তব্য, সেই মন্তব্যে পুরো বাংলাদেশ উত্তাল হয়ে গিয়েছে, যেটা উনি চাইছিলেন। অর্থাৎ ভারতকে কাঠগড়ায় তুলে দিয়ে তিনি বিতর্ক আরো বাড়িয়ে দিলেন। ভারতবর্ষের পক্ষে এটা একটা অস্বস্তিকর। ফলে এবার কেন্দ্র সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে চলেছে। যা শোনা যাচ্ছে যে এসটিএফ এর নাম করে, এসটিএফই তো অ্যারেস্ট করেছিল, উনি নিজে স্বীকার করেছেন। তো সে সময় তো ছিল তার আন্ডারে এসটিএফ, এখন তো আর তার আন্ডারে নেই। এখন জামানা বদলে গেছে। এখন বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অধীনে এসটিএফ, তার সরকার। এসটিএফই সম্ভবত একটা স্বতঃপ্রণোদিতভাবে মামলা করতে চলেছে তার নামে। এবং এটা তো একেবারে পরিষ্কার যে কেন্দ্রের সঙ্গে কথাবার্তা বলেই এটা করা হয়েছে। অর্থাৎ তার উপরে যে একের পর এক আঘাত তিনি নিজে নামিয়ে আনছেন নিজেই, তাতে আরো একটা আঘাত যোগ হলো। এক তো তিনি আঘাতে আঘাতে জর্জরিত, নানান রকম দুর্নীতি সরকার গত 15 বছরের সরকার চালাতে গিয়ে সে বালি চুরি, চাকরি চুরি, কয়লা চুরি, জমি চুরি, তারপরে নানান ধরনের প্রকল্পের নাম, কেন্দ্রের প্রকল্প, সেগুলোকে নিজের প্রকল্প বলে টাকা আত্মসাৎ, 100 দিনের কাজের টাকা আত্মসাৎ, তারপর লক্ষ্মীর ভান্ডারের টাকার নামে হচ্ছে একেবারে কি বলে অর্থের জলাঞ্জলি, তারপর ভুতুরে ক্লাবের নাম করে সমস্ত সরকারি টাকা বিলোনোর মাধ্যমে টাকা আত্মসাৎ, এই সমস্ত মামলা তো তার রয়েছেই। শেষ পর্যন্ত যেটাতে উনি মহাফাঁসান ফেসেছিলেন তা হচ্ছে আইপ্যাক মামলায়। আইপ্যাক যে তার যেটা ছিল, বেসরকারি সংস্থা ছিল আইপ্যাক, যাকে দিয়ে তিনি এই ভোটের কাজকর্ম করাতেন, তাদের কাছে প্রচুর বিতর্কিত মালপত্র ছিল, কাগজপত্র। ইডি যখন সেইখানে গিয়ে হামলা করলো, হানা দিল, তখন মমতা ব্যানার্জি খবর পেয়ে সমস্ত তার সরকারের উচ্চপদস্থ পুলিশ অফিসারদের নিয়ে গিয়ে একেবারে ইডির লোকেদের একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে আটকে সমস্ত কাগজপত্র নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে এসে একটা প্রেস কনফারেন্স করলেন। মুখে একেবারে ফাইলপত্র নিয়ে একবার প্রেস কনফারেন্স করলেন। অর্থাৎ ইডি সেই মামলায় কিন্তু একটা ব্যাপারে একটা মামলা করে রেখে দিয়েছিল। সেই মামলার শুনানি কিন্তু এখনো চলছে। সেই মামলাটাতেই ওনার জেল হওয়ার কথা। উনি যে কাগজগুলো ইডির কাছ থেকে ছিনিয়ে এনেছিলেন ওই দপ্তর থেকে, ইডি যেখানে হানা দেয় এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে, সেখানে কেউ ঢুকতে পারে না। এটা একদম সাংবিধানিক অর্ডার দেওয়া আছে, সাংবিধানিকভাবে স্বীকৃত। এটা ওরা ইন্ডিপেন্ডেন্ট বডি, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। তার সঙ্গে যুক্ত হলো এই একটা, এই যেটা বাংলাদেশকে নিয়ে উনি মন্তব্য করলেন হাদিকে জড়িয়ে। এখন হাদিকে জড়িয়ে মন্তব্য করার পেছনে তার হচ্ছে একটাই কারণ, তিনি যেটা চেয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে, উনি পূর্ব বাংলাটাকে পুরো খুলে রেখে দেবেন, বাংলার পূর্ব দিকটা পুরো খুলে রেখে দেবেন, পশ্চিম দিকটা খুলে রেখে দেবেন, এবং বাংলাদেশের পূর্ব দিকটা খোলা থাকবে। ওখান থেকে সমস্ত লোক ঢুকে এখানে একটা গন্ডগোল পাকিয়ে তারপর 7 সিস্টার দখল করুক, যার জন্য ওই পূর্ব দিক দিয়ে হামলা করবে বলে পাকিস্তানের যে ছকটা করেছিল এবং হুমকিটা দিয়েছিল,
সেটা করে উনি তাদের সঙ্গে জোট করে তিনি এই কাণ্ডটি করার একটা চেষ্টা করেছিলেন। খবরটা ভারতবর্ষ ভেতরে ভেতরে পেয়েছিল, আন্দাজ করেছিল। ফলে একটা গণতান্ত্রিকভাবে রেজিম চেঞ্জ করে ওনাকে হটিয়ে দেওয়া হয়। সেই হটানোর রাগ তিনি কিছুতেই সহ্য করতে পারছেন না। এখন উনি চেষ্টা করছেন যে করে হোক একেবারে যদি কেন্দ্রকে যদি একদম কোনো রকম ভাবে চাপিয়ে দেওয়া যায়, কোনো রকম ভাবে ভয় টয় দেখিয়ে যদি তাদেরকে দমিয়ে দেওয়া যায়, আমি এই ফাঁস করে দেবো ওই ফাঁস করে দেবো, তাহলে পরে আমার মানে এই অ্যারেস্টটা যদি আটকে যায়, অথবা সরকারকে চাপে ফেলে যদি কিছু করা যায়, এই যে একটা তার একটা গোপন ইচ্ছে, সেই ইচ্ছেটা করতে মানে পোষণ করে তিনি আবার গাড্ডায় পড়লেন। এবারে আরো একটা বড় ধাক্কা উনি খাবেন, সেটা হচ্ছে এই বাংলাদেশ নিয়ে তিনি যে কথাটা বললেন, এই কথাটার জন্য তাকে চরম মূল্য দিতে হবে। কেন্দ্র সরকার তো ছেড়ে দেবে না, আর অমিত শাহ তো ছাড়ার পাত্র নয়। উনি অমিত শাহের নাম তুলে বলেছেন মোটা ভাই, মানে গুজরাটিতে মোটা ভাই বলে বরদা, বরদাকে বলে গুজরাটিতে মোটা ভাই। তা মোটা ভাইয়ের নাম করে উনি বলেছেন, তা মোটা ভাই তো ছেড়ে দেবেন না। মোটা ভাই তো যদি বাংলাদেশের ব্যাপারে যদি ফোন করে থাকেন, তাহলে সেটা যদি আপনি পাবলিকলি বলেন, আমার মনে হয় না এরকম কোনো ঘটনা ঘটেছে। এবং অমিত শাহ তিনি ফোন করে ওনাকে, ওনার তো মানে মিথ্যে কথা বলার ব্যাপারে ওনার কোনো লাজ লজ্জা নেই। সমস্ত রকমের মিথ্যে উনি বলতে পারেন। উনি যেখানে দাঁড়িয়ে যা বলবেন তার 90.9% কি 99.9% আপনি বাদ দিয়ে দিতে পারেন। একদম মানে আপনার বলছি যে উনি মোটামুটি যা বলবেন পুরোটাই মিথ্যা কথা বলবেন। উনি যত প্রকল্প কথা বলেন, যত অর্থ ব্যয়ের কথা বলেন, যত অনুদানের কথা বলেন, সমস্তটা হচ্ছে চুরির আর মিথ্যা তথ্য। 35,000 বেকার যুবক যারা চাকরি করছিল, সৎভাবে চাকরি পেয়েছিল, চাকরি করছিল, অসৎভাবে এত এত লোককে ঢুকিয়ে দিয়ে এসএসসিতে সমস্ত জিনিসটাই ঘেটে দিয়েছে। সরকার যখন বলল যে আপনারা যারা অরিজিনাল যার যে লিস্টটা আছে, যারা সত্যিকারের পাস করে তাদের লিস্টটা যদি আপনি দেন, তাহলে পরে আমি বাদ দিতে পারি, আর অসৎভাবে যারা চাকরি পেয়েছে তাদের লিস্টটা আপনি আলাদা করে দিন, তাহলে পরে আমরা আলাদা করে দিতে পারি। উনি তা করলেন না। উনি সব একেবারে জট পাকিয়ে গিয়ে হাইকোর্টের টেবিলে ফেললেন। সে মামলা গেল সুপ্রিম কোর্ট অব্দি। তারপর কি হলো, সমস্ত চাকরি যারা সরকারি যে বিষয় সরকারি চাকরি করতেন, শিক্ষক অশিক্ষক কর্মী যারা ছিলেন, সবার চাকরি চলে গেল। অর্থাৎ যারা 2 নম্বরই করে পয়সা দিয়ে তারা যাদেরকে 15 লাখ 20 লাখ টাকা দিয়ে যাদেরকে চাকরি পাইয়ে দিয়েছিলেন, তারা তো চাকরি খোয়ালোই। আর যারা সত্যিকারের পড়াশুনো করে যারা চাকরি পেয়েছিল, তারাও চাকরি গেল তাদেরও। সে মামলাতেও উনি দোষী। উনি যখন ঢুকবেন তখনই একের পর এক মামলা নিয়ে ঢুকবেন। তার তো 80 জন এমএলএ, বিরোধী দলনেতার জায়গা নিতে গেলে, মানে পদ পেতে গেলে 80 জন এমএলএ সাক্ষী চাই, মানে সই চাই। ওনার ডাকে উপস্থিত হয়েছিল 19 জন এমএলএ, আর বাকি এমএলএদের নাম লেখা হয়েছে, সেখানে নকল সই করে দেওয়া হয়েছে। এবার যাদের নকল সই করা হয়েছে তারা গিয়ে এবার বিধানসভার অধ্যক্ষের কাছে গিয়ে বলে দিয়েছে যে এই যে সই দেওয়া হয়েছে, এই সই আমাদের সই নয়। সঙ্গে সঙ্গে সিআইডি কাছে গেছে, সিআইডি তদন্ত করেছে, তাদের বয়ান নিয়েছে, বয়ান লিখিত বয়ান, রেকর্ডেড বয়ান, অডিও ভিজুয়াল বয়ান সমস্ত নেওয়া হয়েছে। নেওয়ার পরে দেখা গেল যে এটা একদম জোচ্চুরি করা হয়েছে, ভাইপো এটা জোচ্চুরি করেছে।
ভাইপো কি করেছিলেন, ভাইপো একটা ফরওয়ার্ডিং লেটার করেছিলেন যে আমি যা লিখছি এটাই সত্য, এবং নিচে যারা সই করেছে তারা সম্পূর্ণভাবে এখানে আমি উপস্থিত ছিলাম এবং আমি সার্টিফাই করছি যে এরা এরা প্রত্যেকে সই করে দিয়েছে, এরকম একটা উনি ফরওয়ার্ডিং লেটার লিখেছিলেন। তাহলে ফরওয়ার্ডিং লেটার যিনি লিখেছিলেন তিনি হলেন গিয়ে মানে এই সমস্ত কুপরামর্শের মাথা। তাকে যখন ধরার পরিকল্পনা হলো তখন তিনি সোনারপুরে গিয়ে ওই নাটকটি করলেন, মার খাওয়ার নাটক করলেন। মার খাওয়ার নাটক করে সমস্ত হসপিটালে ঘুরলেন, হসপিটাল ভর্তি নিল না, এখন বাড়িতে শুয়ে আছেন। গত পরশুদিনকেও সিআইডি গেছিল, তার বাড়িতে নোটিশ ধরিয়ে দিয়ে এসছে, দ্বিতীয়বার নোটিশ ধরালো, হয়তো আর একবার তৃতীয়বার ধরাবে, চতুর্থবার আর সময় পাবে না। তৃতীয়বারের পর এবারে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে একেবারে সোজা হাজতে পড়ে দেবে। তাহলে ভাইপো গেলেন, এইবার পিসিমা। ভাইপোর পেছনে পেছনে দেখবেন এই যে ঢুকলো ভাইপো, ভাইপো ঢোকার সঙ্গে সঙ্গে এবার ইডি ঢুকবে, সিবিআই ঢুকবে, সব এক এক করে ঢুকে যাবে, সব এক এক করে ঢুকবে। বিভিন্ন মামলা পড়ে রয়েছে সেগুলো ঢুকবে। এবার পিসি যখন ঢুকবেন এটা নিয়ে বা আইপ্যাক নিয়ে, যে কোনো একটা দিয়ে আগে ঢুকবেন, তারপর দেখবেন এই সমস্ত মামলাগুলো সমস্ত ট্যাগ হতে শুরু করে দিয়েছে। সুতরাং আগামী কিছু বছরের মধ্যে মমতা ব্যানার্জি আর তার ভাইপো তাদের বাইরে আসার কোনো সম্ভাবনা নেই। আর একটা খবর আপনাদের বলে দিই, সেটা হচ্ছে আমি বলেছিলাম তৃণমূল ভাঙছে, তৃণমূল ভেঙে গেছে, তৃণমূল দুভাগে ভেঙে গেছে। 59 জনের একটা তালিকা নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের এমএলএ, তিনি আলাদাভাবে মানে দল গঠনের দায়িত্ব নিয়ে তিনি স্পিকারের কাছে আজকে গিয়ে চিঠিপত্র দিয়ে এসছেন যে আমরাই হলাম সত্যিকারের তৃণমূল। এই 80 জনের মধ্যে এই 59 জন আমরাই হলাম সত্যিকারের তৃণমূল, আর এরা তৃণমূল হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, সুতরাং আমাকে দলনেতা বাঁচাও, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছে এবং তার দাবির সপক্ষে সবাই মিলে সই করে দিয়েছে 59 জন। অর্থাৎ মহারাষ্ট্রে যে ঘটনা ঘটেছিল একনাথ শিন্ডে, ঠিক এইভাবে একনাথ শিন্ডে বেরিয়ে গিয়ে উনি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন মহারাষ্ট্রে। সে একনাথ শিন্ডের মতো এই একই ঘটনা এখানেও ঘটলো। অর্থাৎ তার আমও গেল, তার ছালাও গেল, তিনি জেলে গিয়ে বসে থাকবেন, পার্টি চলে গেল অন্যের হাতে। সরি, ভবিষ্যতে এইটাই হবে, খুব তাড়াতাড়ি হবে। আমি যেটা বলেছিলাম না সেটা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন, তাড়াতাড়ি হচ্ছে এটা। আপনারা সবাই দেখতে থাকুন, আরো নাটক বাকি আছে পশ্চিমবঙ্গে। নাটকের একেবারে পর্বের পর পর্ব হবে একেবারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভারত সরকার যদি বাংলাদেশে খুনি ভাড়া করে হাদির হত্যা ঘটাতে পারেন, তাহলে হাদিকে কেন তারা হত্যা করবেন? মানে হাদি তো গুলিবিদ্ধ হওয়ার আগে আরো সুনির্দিষ্টভাবে বললে মানে মৃত্যুর আগে এমন বিরাট মহানায়ক বাংলাদেশে ছিলেন না। ওই যে তালব্যস্য দিয়ে যে গালিটা, যেই গালি দিয়ে অনেকে হাদিকে চেনেন, যে তার পুরো নাম অনেকে ভাবেন যে ওই তালব্যস্য দেওয়া শব্দটা দিয়ে শুরু, সেই গালি ছাড়া হাদির পরিচিতির তো কিছু ছিল না। ভারতের পশ্চিমবঙ্গে 15 বছর পর ক্ষমতা হারানো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচনে পরাজয়ের পর প্রথম যে জনসভায় ভাষণ দিয়েছেন, সে জনসভাতেই একটা বিরাট বোমা ফাটিয়েছেন। মানে এমন বিস্ফোরক দাবি করেছেন যে সেই সংবাদ শিরোনাম হয়েছে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ জুড়ে সর্বত্র। মমতা ব্যানার্জি দাবি করে বসেছেন যে ওসমান হাদির হত্যার সঙ্গে কারা জড়িত সেই সব খবরই তার কাছে আছে, কারণ তিনি হচ্ছেন সত্যের ভান্ডার, তথ্যের ভান্ডার। এখন
মমতা ব্যানার্জি কারা ওসমান হাদিকে বাংলাদেশে খুন করেছেন সে খবর যদি জানতেন, তাহলে ক্ষমতা হারানোর আগে যখন তার প্রকৃত দায়িত্ব ছিল সে খবর জানানো এবং হত্যাকারীর বিচারে ব্যবস্থা নেওয়ার, মানে যে বিবেক তার এখন জেগে উঠেছে সে বিবেক কেন ক্ষমতায় বসে থাকতে তার জাগেনি, সে প্রশ্ন নিশ্চয়ই তাকে তার নেতা কর্মী সমর্থকেরা করবেন। কিন্তু ধর্মতলায় প্রথম এই সমাবেশটা নির্বাচনে এমন এক বিপর্যয়কর পরাজয়ের পর উপস্থিত হয়ে মমতা ব্যানার্জির প্রয়োজন ছিল যে সেই সমাবেশে তিনি এমন একটা কিছু বলবেন যেই কথাটা নিশ্চিতভাবে তাকে একটা মনোযোগের কেন্দ্রে নিয়ে আসবে। মমতা ব্যানার্জি বলেছেন, প্রথম আলো যেভাবে সেটার শিরোনাম করেছে, যে বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন সবটাই জানি, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে মমতা। এখন মমতা ব্যানার্জি কিন্তু ওসমান হাদির নাম উল্লেখ করেন নাই, কিন্তু তিনি যেভাবে বলেছেন একটা হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডের কথা বললে সারা বাংলাদেশ এখন উত্তাল হয়ে উঠবে, তাতে এটা যেমন বোঝা গেছে যে বাংলাদেশ উত্তাল হয়ে উঠুক এবং বাংলাদেশ ভারতের সম্পর্কটা আরো খারাপ হোক, সেটা মমতা ব্যানার্জি যেমন একেবারে নিশ্চিতভাবে চান, ঠিক তেমনি ভাবেই তিনি জেনে বুঝেই নামটা বলেন নাই, কারণ তিনি বুঝেছেন যে সকলেই বুঝে নেবে এটা হাদি হত্যাকাণ্ডের কথা হয়েছে। তিনি অমিত শাহর নাম উল্লেখ করেন নাই, হোম মিনিস্টার বলেছেন কাজেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নাম বলছেন, সেটা বুঝতেও কোনো সংবাদ মাধ্যম বা কারোই অসুবিধা হয় নাই। মমতা ব্যানার্জি বলেছেন বাংলাদেশ থেকে এক বড় খুনিকে এসটিএফ গ্রেফতার করেছিল, জেনে রাখুন যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল, মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে, আমাদের এসটিএফ তাকে ধরে, তারপর হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলেছেন এতদিন তো কই আমি বলিনি, মুখ খুলিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। তখন তার সমর্থকেরা চিৎকার করে নাকি বলতে থাকেন সবার সামনে যে নামটা বলে দিন, নামটা বলে দিন। মমতা তখনও বলেন না, বলবো না, দেশের স্বার্থে। কি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, মানে এমন আর কি হিন্দিটা যে যার বাংলা প্রথম আলো করছে, আপনি একটু আপনার পশ্চিমবঙ্গ পুলিশকে বলে দিন যাতে এই কথা তারা বাইরে না বলে, এটা দেশের জন্য করা হয়েছিল। এখন মমতার অভিযোগের আসলে দুটো অংশ আছে, একটা ডিসেম্বরে হাদির হত্যাকাণ্ডের পরপরই হাদির খুনিরা সীমান্ত পার হয়ে গিয়েছিল, তখন হাসনাত আব্দুল্লাহ, মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক সহ তরুণ নেতৃবৃন্দ শহীদ মিনারে জড়ো হয়ে বলেছিলেন যে তারা সীমান্তের ওপার থেকে যদি হাদির হত্যাকারীদের ফেরত দেওয়া না হয় তাহলে তারা প্রয়োজনে সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবেন। তখন মনে থাকবে আপনাদের ঢাকায়, চট্টগ্রামে, বিভিন্ন জায়গায় ভারতীয় হাই কমিশনের উদ্দেশ্যে মার্চের আয়োজন করা হলো এবং সেই সব মিছিল থেকে হামলার ঘটনা ঘটলো এবং ঢাকার বাইরে ওই হাই কমিশন গুলো বন্ধ করে দিতে হলো ভারত সরকারকে। আর ঢাকার দূতাবাস থেকে বলা হলো দূতাবাসের সকল কর্মীরা যাতে তাদের পরিবার পরিজনকে ঢাকা থেকে আবার ভারতে নিজ নিজ জায়গায় পাঠিয়ে দেন। এমন একটা ভয়াবহ আন্দোলন তখন শুরুই হয়েছিল এই খবরটার ভিত্তিতে যে হাদির হত্যাকারী এরই মধ্যে মানে 24 ঘন্টা পার হতে না হতেই বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেছেন। এখন এই যে মমতা ব্যানার্জি এই কথাটা বলছেন, এমন একটা সন্দেহ কিন্তু ছিল যে ভারত সরকার, ভারতের পুলিশ সেই ডিসেম্বরে হাদির হত্যাকারীদের গ্রেফতার করেছিল, কিন্তু তখন পরিস্থিতিটা এমন টালমাটাল ছিল যে সে সময় ভারত সরকার এই হত্যাকারীদের বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিতে চায়নি। এবং তার চেয়েও যেটা গুরুত্বপূর্ণ, কারণ ওই যে মমতা ব্যানার্জির অভিযোগের যে দ্বিতীয় অংশ, সাথে সাথে এই হাদির আসল হত্যাকারী কারা এবং হাদির হত্যাকারীরা যে আসলে বাংলাদেশি এবং কারা তাদের ভাড়া করেছে, এই সব কিছু নিয়ে কোনো তদন্ত ছাড়া তখন পুরো দোষটাই বরং ভারত সরকারের কাছে চলে যেতে পারে। এর আরেকটা ব্যাখ্যা ছিল, সেটা হচ্ছে যে তখন তো এরই মধ্যে মানে হাদি যেদিন গুলিবিদ্ধ হলেন সেদিন বা তার পরদিনই তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন যে তারেক রহমান বাংলাদেশে ফিরছেন 25শে ডিসেম্বর। এখন
তার আগে থেকেই যেহেতু ভারত সরকারের সঙ্গে যুক্তরাজ্যে তারেক রহমানের আলাপ শুরু হয়েছে ভারতীয় বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে, তখন এমন একটা বোঝাপড়াও হয়েছিল তারেক রহমান সরকারের সঙ্গে যে তিনি দেশে এসে নির্বাচনের পর যখন ক্ষমতা গ্রহণ করবেন, তখন যেহেতু এই হাদি হত্যাকারীদের ধরার একটা বড় চাপ তার উপর থাকবে এবং সরকারের একটা বড় সাফল্য দেখাতে তখন তারেক রহমান সরকারের হাতে হাদির হত্যাকারীদের তুলে দেওয়া হবে। এবং ঘটনা কিন্তু সেই পরিকল্পনা মাফিকই এগিয়েছে। তারেক রহমান সরকার ক্ষমতা গ্রহণ করেছেন, তারেক রহমান ক্ষমতায় এসে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধানের পদে পরিবর্তন এনেছেন। আনা মাত্র ডিজিএফআই প্রধান সস্ত্রীক দিল্লি সফরে গেছেন এবং দিল্লিতে গিয়ে ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান সহ মিলিটারি ইন্টেলিজেন্সের প্রধান, এদের সঙ্গে রয়ের প্রধান, এদের সঙ্গে দেখা করে বাংলাদেশে ফিরেছেন। এবং ভারত থেকে খবর এসেছে যে পশ্চিমবঙ্গ রাজ্যের এসটিএফ ও স্পেশাল টাস্ক ফোর্স তারা হাদির হত্যাকারীদের গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গে, এবং এখন থেকে এই হাদির হত্যাকারীরা কি করে অনুপ্রবেশ করলো, কে কিভাবে এই হত্যাকাণ্ড পরিচালনা করেছে, এর পুরো বিষয়টি তদন্ত করবে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ। এবং তখন তারেক রহমান সরকার, বাংলাদেশের সেনাবাহিনী এর কৃতিত্ব নিতে রীতিমতো বাংলাদেশের সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর তরফে একটা বিবৃতি দিয়ে বলা হলো যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধান ভারত সফর করবার পর শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পরেই ভারত সরকার, ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের ব্যাপারে সচেতন হয়েছে, সক্রিয় হয়েছে এবং সে কারণে হাদির হত্যাকারীরা ধরা পড়েছেন। এর মধ্যে যেটা ঘটেছে, তারেক রহমান সরকার গঠনের পরে বুঝেছেন যে হাদিকে যত বিশাল এক মহানায়ক বানিয়ে মানে নজরুলের পাশে কবর দেওয়া হলো এবং খালেদা জিয়ার সঙ্গে পাল্লাপাল্লি জানাজার ব্যবস্থা করা হলো, কিন্তু হাদি আসলে তালেববর্ষ সমৃদ্ধ গালি দেওয়া ছাড়া বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রেখে না যেতে পারার কারণে তারেক রহমানের আশঙ্কার কোনো কারণ নাই যে হাদি একজন মহানায়ক হিসেবে বাংলাদেশের রাজনীতিতে বড় সময় ধরে অবস্থান করবেন। এবং সে কারণে এই যে তারেক রহমান সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন, তখন কিন্তু তিনি আবার হাদির কবরে যাওয়ার প্রয়োজনটুকুও বোধ করেন নাই। এ অবস্থায় মমতা ব্যানার্জি আবার হাদি ইস্যুকে উস্কে দিয়েছেন বটে, কিন্তু মমতা ব্যানার্জির অভিযোগের দ্বিতীয় অংশটা হচ্ছে সবচেয়ে গুরুতর এবং গুরুত্বপূর্ণ, যে তিনি বলে বসেছেন বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল সবটাই জানি, কারণ তিনি নাকি সত্যের ভান্ডার, তথ্যের ভান্ডার। এখন ভারত সরকার যদি বাংলাদেশে খুনি ভাড়া করে হাদির হত্যা ঘটাতে পারেন, তাহলে হাদিকে কেন তারা হত্যা করবেন? মানে হাদি তো গুলিবিদ্ধ হওয়ার আগে আরো সুনির্দিষ্টভাবে বললে মানে মৃত্যুর আগে এমন বিরাট মহানায়ক বাংলাদেশে ছিলেন না। ওই যে তালব্যস্য দিয়ে যে গালিটা, যেই গালি দিয়ে অনেকে হাদিকে চেনেন, যে তার পুরো নাম অনেকে ভাবেন যে ওই তালেববস্য দেওয়া শব্দটা দিয়ে শুরু, সেই গালি ছাড়া হাদির পরিচিতির তো কিছু ছিল না। এমনকি হাদি গুলিবিদ্ধ হওয়ার পরেও প্রথম আলোতে সংবাদ শিরোনাম হয়েছিল যে ঢাকা ৮-এ নির্বাচন করতে চান এমন এক তরুণ প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন। মানে হাদি নামটা বললেই সারা বাংলাদেশ চিনবেন কিংবা বাংলাদেশের অধিকাংশ মানুষ চিনবেন, তারও কোনো গ্যারান্টি ছিল না। তাহলে হাদিকে গুলি মেরে ভারত সরকারের এত বড় একজন মহানায়ক বাংলাদেশে বানিয়ে কি লাভ হলো, এবং তাতে ভারত বিরোধী রাজনীতিকে আরো উস্কে দিয়ে কি লাভ ঠিক ভারতের বা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা ভারতের বিজেপি সরকারের হলো, সে প্রশ্নের উত্তরটা আসলে এই ঘটনা যেভাবে বর্ণনা করেছেন মমতা ব্যানার্জি সেভাবে বিশ্বাস করার জন্য অত্যন্ত জরুরি। কারণ ভারত যদি রীতিমতো খুনি পাঠিয়ে হত্যাই করতে পারবে, তাহলে মানে হাসনাত আব্দুল্লাহ নয়, নাহিদ ইসলাম নয়, আসিফ মাহমুদ সজীব ভুইয়া নন, মানে বাংলাদেশ জুড়ে যেই তরুণ নেতারা ব্যাপক পরিচিত হয়েছেন, সার্জিস আলম নন, কিংবা এমনকি ডাকসু ভিপি সাদিক কায়েমও নন, অথচ হাদি একজন
একজন নাম না জানা যুবক, তিনি কেন এই হত্যাকাণ্ডের শিকার হবেন? হাদির পরিবারের পক্ষ থেকে, হাদির ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বারবারই এই ইঙ্গিত দেওয়া হতো যখন তারা শাহবাগে লাগাতার কর্মসূচিতে থাকবেন বলে ঘোষণা দিয়েছিলেন, যে এই উপদেষ্টা পরিষদ, এই ইউনূস সরকারের ভেতরেই নাকি ব্যক্তিবর্গ জানেন যে কে ওসমান হাদিকে গুলি করেছেন। কারণ সে প্রশ্ন তো ওঠা খুবই স্বাভাবিক যে হাদিকে গুলি করার পরপরই কি করে হাদির হত্যাকারীরা নির্বিঘ্নে এভাবে সীমান্ত পেরিয়ে ভারত চলে যেতে পারলেন, যদি না বাংলাদেশের পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, সবচেয়ে বড় কথা বাংলাদেশের গোয়েন্দা বাহিনীগুলো এই পলায়নের পেছনে সরাসরি ভূমিকা না রাখে। তবে মমতা ব্যানার্জির চেয়েও বড় বোমা ফাটিয়েছেন হাদির ভাই শরীফ ওমর হাদি। হাদির পরিবারকে 2 কোটি টাকা দামের ফ্ল্যাট, আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি এই শরীফ ওমর হাদিকে ইউনূস সরকার কিন্তু বাংলাদেশের যুক্তরাজ্য মিশনে বিরাট চাকরি দিয়ে সেই জানুয়ারি মাসেই পাঠিয়ে দিয়েছেন। তিনি মুখ খুলে বলেছেন যে মমতা ব্যানার্জি দাবি করছেন বটে যে ভারত সরকার হাদি হত্যার সাথে জড়িত, কিন্তু এই হত্যাকাণ্ড বাস্তবায়ন করেছে বাংলাদেশের নাগরিকেরা। কারা শুটারকে জেল থেকে বের করলো, কারা অর্থ দিল, পালিয়ে যেতে সহযোগিতা করলো, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, হাদির খুনিরা যত শক্তিশালী হোক আপনি তাদের বিচারের মুখোমুখি করুন। এর আগে শরীফ ওমর হাদি মমতা ব্যানার্জির এই যে ভারত সরকার জড়িত এই প্রতিক্রিয়ায় আরো দুটো বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন। এর মধ্যে একটিতে তিনি সুস্পষ্টভাবে বলেছেন শহীদ ওসমান হাদির খুনের সাথে ইন্টারিম সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন এমপি মন্ত্রী সরাসরি জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী হাদি হত্যার সাথে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করুন। আপনি যদি হাদি হত্যার বিচার না করেন তাহলে আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেমন হত্যা করা হয়েছে, আপনাকে হত্যা করলেও আপনি তার বিচার পাবেন না। ওসমান হাদির ভাই সেখানেই থামেন নাই, তার কিছুক্ষণ পর তিনি আরেকটা স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি বলেছেন শহীদ ওসমান হাদি হত্যার প্রেক্ষাপট তৈরিতে আমিরে জামাতের একজন পিএস জড়িত, হাদিকে ঢাকা 8 থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক প্রেসার দিছে আমাদের। মানে এই সকল রহস্য ভেদ না হলে, 2 2 4 না মিললে, প্রশ্নগুলোর উত্তর না মিললে মমতা ব্যানার্জি বিজেপিকে কোণঠাসা করতে বা নিজে শিরোনাম হতে যাই বলুন না কেন, সেই সমীকরণ, কঠিন সমীকরণ মিলা কঠিন বটে। হাদির পরিবার এবং বন্ধু বান্ধবের যে একেবারে গুলিবিদ্ধ হওয়ার দিন থেকে ধারণা যে ডাকসু ভিপি সাদিক কায়েমকে ঢাকা 8 থেকে প্রতিদ্বন্দ্বিতা করাতেই ওসমান হাদিকে সরাতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে, সে রহস্যের কিনারা কে করবে? কিংবা শরীফ ওমর হাদি যে কথাটা এখন ফেসবুক স্ট্যাটাসে বললেন, আগে শাহবাগে দাঁড়িয়ে বলেছেন যে ইউনূস সরকারের কয়েকজন উপদেষ্টা এর সঙ্গে সরাসরি জড়িত, তার সঙ্গে যে এখন তিনি বিএনপি সরকারের এমপি মন্ত্রীদেরও দায়ী করছেন, এসব প্রশ্নেরই বা উত্তর কিভাবে মিলবে?